সরকার গঠন, এটা তো আমি বুঝি না যে এর মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম। ডক্টর মুর্শিদ আমার একটু যদি সাহায্য করেন। আমি কি পাঞ্চ লাইন দিয়ে শুরু করবো নাকি বিশ্লেষণ? জি জি, আপনি যে ইচ্ছা আপনি শুরু করেন। না, আমি শুরু করি ওই জায়গা থেকে যে গণতন্ত্র যখন আমরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি যে সরকার প্রতিনিধিত্ব করবে, যেটা আমি বলছিলাম তখন, যে এবং কিছু বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে, জনগণ সরকারকে জানাবে তারা কি চায়। কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা, জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না, একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি। এবং এইটার মেকানিজম গুলো কি, তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন। তার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে, কোন দল লাগে না, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। এবং সেটা ছাড়াও অন্যান্য উপায়ও আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুষার ভাইয়ের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই, কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক। তার মানে কি? তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক, যে ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না, কিন্তু তার মানে যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না, সেটা যেন না হয়। কারণ ইনস্টিটিউশনের কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে। তার মধ্যে মিডিয়া পড়বে, তার মধ্যে জুডিশিয়ারি পড়বে, তার মধ্যে পার্লামেন্ট পড়বে। এবং এই ইনস্টিটিউশনগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্যভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি। এখানে যদি কিছু ফেইলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো, পিটিশন করব, ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে, যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি, তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো। আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে, রাষ্ট্রপতিকে, সবাইকে, হ্যাঁ, যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওগুলো একজন পড়বে, ওগুলো চিঠির উত্তর দিবে। হ্যাঁ, এগুলো নানান ভাবে, এগুলো হচ্ছে গিয়ে ডেমোক্রেসির কাজটাই হচ্ছে গিয়ে কমিউনিকেশন, যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন। এবং ওটার হাজারোটা না, মানে এমনি বললাম আর কি, যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে, একটা মেকানিজম শুধু না, যাতে একটা জায়গায় গন্ডগোল হলে আমরা অন্যান্য চ্যানেলগুলোর মাধ্যমেও আমরা জানতে পারবো। এমন হবে না যে আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই ডিসকানেক্টেড জনসাধারণের কাছ থেকে, সে জানিই না, বুঝছেই না, এমন যেন না হয়। ওগুলোই হচ্ছে গিয়ে সাইন। ডক্টর মুর্শিদ, আমার মনে হয় যে জনাব সারোয়ার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যে না, আমি আপনার কথাতে আসি এখন। হ্যাঁ, যে এখন হচ্ছে কি ম্যান্ডেটের প্রশ্ন। হ্যাঁ, যে গণ অভ্যুত্থানের পরে কি হবে, এখানে কিন্তু কোনো ব্লুপ্রিন্ট নেই। হ্যাঁ, এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা, যে ঠিক আছে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি যেটা বলছিলেন, আমরা সবাই, আমি নিজের কথাও বলি, আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে, যখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই, কেন মারবে? এটা আমার এই দেশে হোক, প্যালেস্টাইনে হোক, আমেরিকাতে হোক, এরা সবাই আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন না, এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি। আমরা কি নতুন সরকার গঠন করবো ভেবেছিলাম? সেটা তো কেউ ভাবেনি। এটা একটা সংস্কার, ওই যে কি যে কোটা রিফর্মের মুভমেন্ট, হ্যাঁ, সেখানে এক ধরনের একটা পলিটিক্স চলছে। এটা আমরা এখন হাইন্ডসাইটে বলতে পারি না, এটা আসলে ফ্যাসিস্ট সরকার বদলানোর একটা এজেন্ডা ছিল, যদি সেটা হয়ে থাকতে পারে সেটা, কিন্তু আমরা যারা সেই সময় পথে নেমেছি আমাদের কাছে সেটা ক্লিয়ার ছিল না, আমরা তো জানতাম না দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। তাই না? আমরা পথে নেমেছি এই সরকারকে ছাত্র খুনি হওয়ার থেকে, ছাত্র খুনি ওই অ্যাসপেক্টটার কারণে, যে তারা যেন সেটা আর না করে। তো এখন যেভাবে ঠিক আছে সেই সময় দিয়ে জনাব সারোয়ার তুষার যে জনাব নাহিদ ইসলামের এক বক্তব্যের কথা বলছেন, যেখানে ফেসিবাদকে বা ফেসিবাদের শক্তিকে রহিত করা কথা ছিল অনেক পরে, অগাস্ট 3 একেবারে শেষে, ওই যে উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট, উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট। আপনিও এটাই কি ম্যান্ডেট দেখতেছেন কিনা? আমি আসলে একটা ম্যান্ডেট আমি দেখছি না। যেমন ওই সময় আমি ছিলাম শহীদ মিনারে, আমিও ছিলাম, মানে এখানে এত লোক, ওখানে আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং নাহিদ কি বলছিল ওটা সঠিক শোনাও যাচ্ছিল না। হ্যাঁ, যে ওটা যে বলা যে এটা সবার ম্যান্ডেট, আমি জানি, মানে ধরে নিতে পারি আমরা, তখন আমাদের সমর্থন তার সাথে ছিল। আমরা স্টুডেন্টদেরকে আমরা ব্যবহার করলাম, এখনো আমরা চাই যে স্টুডেন্টরাই সামনে থাকুক, ওরা কি চায় ওগুলো তারা ব্যক্ত করুক, কিন্তু কিন্তু না যে আমরা গণতন্ত্র চাই না। আমরা সেই জায়গাতে তো আসলে গণতন্ত্র
এক্সপেক্ট করছিলাম। আমরা মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে না বা নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময় কারা নেতৃত্ব দিয়েছিল, ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে? কেন নাহিদ, কেন সার্জিস, কেন মানে আমি জানি না, এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এই সময়, আমি সেই হিসেবে বলছি না, মানে ক্রিটিক করার জন্য আমি বলছি না, কিন্তু এটা আমার জানতে ইচ্ছা হয়, কৌতূহল, যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে সেসব জায়গায় ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি ছিল, কেন এরা 16 জন, আমরা তো জানতাম। আমার কাছে মনে হয় যে ডক্টর মুর্শিদ এগুলি একদমই এখন মানে আমার কাছে মনে হয় যে একাডেমিক প্রশ্ন, আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলির উত্তর করবেন। প্রশ্ন না আসলে কিন্তু একাডেমিক প্রশ্ন না, কারণ সময়ের প্রয়োজনে কেউ কেউ আসলে নেতৃত্বের জায়গায় যায়, ও কেন নেতৃত্বে গেল, আমি কেন গেলাম না, এটা আসলে আমি আসলে ঠিক সেই প্রশ্নটা সেটা করছি না, আমি প্রশ্নটা করছি যে এখানে একটা কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা, এটা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসেছে তারা গেছে, নাকি ঘটনার পরিস্থিতি তারা কেউ সামনে এসেছে বা আসেনি। যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার, এখানেই আমি যাচ্ছি এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আমরা ফর্ম করছি বা আমরা যখন প্রফেসর ইউনূসকে চুজ করছি, তখন কারা চুজ করছে? তখন কি আমরা সবাই মিলে চুজ করছি? আপনি যেমন বলছেন, আমরা তো সবাই মিলে চুজ করি, তাই না? এখানে বলা হয় সেখান থেকে আপনার এটার ধারণা শুরু। আপনি পাশাপাশি হিন্দুদের ক্ষেত্রেও এরকম কথা বলেছেন বাংলাদেশ সীমানায়, সেই ব্যাপারটা আসলে আপনি বিজয় দিবসের প্রাক্কালে নরেন্দ্র মোদীর টুইট, আমাদের উপদেষ্টা যারা মাহফুজ আলম উনার আর একটা ফেসবুক স্ট্যাটাস, যেটা আবার উনি সরিয়ে নিয়েছেন, আলোচনা, এই সার্বিক প্রেক্ষিতে যদি আপনি একটু অল্প একটু করে যদি একটু বলেন, বিরাট আলোচনা। হ্যাঁ, এটা আমি বলবো যে খুব ভালো হয়েছে যে মোদিজি টুইটটা করেছেন, কারণ এই ধরনের বয়ান কিন্তু তাদের দেশে আজকের কথা না, এটা অনেক দিনের কথা। এটা তাদের মন মানসিকতা এবং আজকেরটা না। হ্যাঁ, ওরা তার তফাৎটা কোথায়? আগে তারা এগুলো মনে করতো, এখন তারা প্রকাশ্যেই বলছে, কিন্তু অবশ্যটা যে আজকে থেকে প্রকাশ্যে বলছে সেটা নয়, অনেকদিন ধরে কিন্তু তারা প্রকাশ্যে বলছে, আমরা শুধু এখানে সেটা ঠিক কনজিউম করছিলাম না, এখন আমরা সেটা কনজিউম করছি, এখন আমরা পাল্টা উত্তর দিচ্ছি, পাল্টা উত্তর দেওয়ার একটা সাহস আমাদের এসছে। আপনি ওদের টেক্সট বুক দেখেন স্কুল কারিকুলামে, তখন আপনি বুঝবেন যে 71 ওদের জন্য সবসময়ই একটা ভারত পাকিস্তান যুদ্ধ, এবং কিছু কিছু জায়গায় ওরা বলবে যে বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ এসছে, অথবা বাই চান্স ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল, ওটা মানে সামহাও বাংলাদেশের একটা জন্ম হয়ে গেছে একটা মীমাংসা করতে গিয়ে। এটা যে এখানে যে বাংলাদেশিদের একটা যুদ্ধ হয়েছে সেটা একেবারেই বাদ পড়ে যায়, এবং সেইভাবেই আমাদের দেখতে হবে। আমরা যে দেখি যে বাংলাদেশ বিদ্বেষ যেটা কাজ করে ভারতের, খানিকটা পাকিস্তানেও, ওটার জন্য কিন্তু দায়ী এই টেক্সট বুক কালচার। কারণ আপনি দেশ থেকে বিদেশে গিয়ে আপনি যে কোনো ভারতীয় বা পাকিস্তানের সাথে কথা বলে দেখেন, আপনি দেখবেন যে তাদের বাংলাদেশ নিয়ে ধারণাটা একেবারেই ভিন্ন। এবং কেন ভিন্ন সেটা ওরা জানে না বলে না, ওরা জানে, ওরা জাস্ট ভুলটা জানে, কারণ ওরা টেক্সট বুকে সেটাই দেখেছে। হ্যাঁ, ওরা বাংলাদেশের কে নিয়ে ওই কারণেই একটা মানে নেগেটিভ বা ইনফিরিয়র একটা ধারণা নিয়েই তারা থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো সেটা আসলে নতুন কিছু না, নতুন হচ্ছে যে আমরা যে এখন পাল্টা উত্তর দিই সেটাই নতুন। এখন সেই পাল্টা উত্তর দিতে গেলে মাঝে মাঝে হয়তো একটু বেশি এগ্রেসিভ হয়ে যায়, যেটা মানে নতুন করলে হবে একটু, তারা ইউজ টু না যে আমাদের থেকে পাল্টা কথা শোনার, সেই জন্য তারা আরো এগ্রেসিভ হয়ে যায়। তো সেখানে ওই একটা রিস্ক থাকে, কিন্তু ওরা যে একটা হায়ারার্কিক্যালি চিন্তা করে এবং ওরা যে বাংলাদেশিদেরকে একদম নিচু স্তরের লোক মনে করে, সেটা আজকের কথা না, অনেক দিনের কথা। কিন্তু মুক্তিযুদ্ধের কথা আপনি যেহেতু তুললেন এবং এই যে এই নারী প্রশ্নটা যেহেতু আসলে, আমি আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সময় আমারও ধারণা যে মহিলাদের পার্টিসিপেশন পাবলিক লাইফে, পলিটিক্যাল লাইফে খুব কম। আমি দেখি রাস্তাঘাটে এবং বিভিন্ন পাবলিক জায়গাতেও নারীদেরকে নানান মানে কথাবার্তা। যেটি বললেন যে আসলে তো সব জায়গায়, বিশেষ করে নেতৃত্বের জায়গায় আপনি তো তা কাউকে মানে এটা তো একটা প্রতিযোগিতামূলক বা মানে মানে কিভাবে এটা বলি, মানে যে নেতৃত্ব দেওয়ার যোগ্য তিনি আসবেন সেরকমই তো ধরে নেওয়া উচিত, মানে নাকি এটার জন্য কিছু ফাঁকা জায়গা রাখা উচিত বলে আপনি মনে করেন? আমার যেটা ধারণা, এই যে এটাই দেখেন যে
অভ্যুত্থানের সময় জুলাই অগস্ট আমরা তো অনেক নারীদেরকে ফ্রন্টলাইনেই দেখেছি। এই যে আপনি 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 কোটটা করলেন যে এখন এখন ওরা কোথায়। এখন যেটা হচ্ছে কি যে মানে যেটা হয়ে আসে হচ্ছে আমরা আশেপাশে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সবগুলো পুরুষই করছে, নারী নিয়ে আলোচনাটাও পুরুষরাই করবে। হ্যাঁ, যে যেমন এরকম একটা পরিস্থিতি আছে। এটা তো আসলে বিশ্বাসযোগ্য না যে আমাদের শিক্ষিত নারীরা নাই কথা বলার জন্য। হ্যাঁ, তার মানে তাদেরকে আসলে ডাকা হয় না বলে তারা আসে না। আমরা একটু মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই। মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই, অসীম ভাইয়ের বক্তব্যে সেটা আরো অনেক বেশি পরিষ্কার, তারা কেন 16 জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন আনেছেন। আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতেন তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এনসিপির এখানে যাওয়া করা? আচ্ছা, মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোনো দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে, অথবা জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া, সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি? বা ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ করতে পারলে ভালো হয়? আমি একটু বলি যে আপনি যেটা প্রশ্নটা তুলছেন সেই প্রশ্ন কিন্তু আমারও, কিন্তু কেউ কেউ আমাদের এটা বলেন গোপালগঞ্জকে আমরা বারবার বলছি, গোপালগঞ্জ তো দেশের বিচ্ছিন্ন কোনো জায়গা না, কেউ কেউ বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ বা কারো কোনো জায়গা না, স্পেশাল এলাকা বলে এলাকা থাকে, যেমন পার্বত্য চট্টগ্রাম, এই জায়গাটা এবং আদিবাসী তাদের একটা টেনশন রয়েছে। ফেনীতে গিয়ে আসলে আপনি বেগম জিয়ার নিয়ে কিছু বললে, বগুড়ায় তারেক রহমানকে কিছু বললে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার। এটা তো জিওগ্রাফিক্যাল কোনো ব্যাপার না, এটা পলিটিক্যালও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামই পাল্টে দেবে। তো উনি এটা কতটা বিরক্ত, বিব্রত এবং কতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন। সুতরাং বিএনপির তো আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায়, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে তো হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে, অথবা এটা না করে তারা অন্য আর কোথাও যাবেন না, ব্যাপারটা তো এরকম না। খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে। আমার পটুয়াখালীতে গিয়েছে, আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে, তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে। তো সেই জায়গাটা 16 তারিখ পড়েছে, তো 18 তারিখ পড়েছে, তো এই জায়গাটা 16 তারিখ পড়েছে। সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা তাদের মতো করে প্ল্যান করেছে। এনসিপির রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, যে এই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি, 5 মাসের চেয়ে একটু বেশি, কম বেশি সময়, তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই? মানে জামায়াতে ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো, এটা কেন নেয় নাই? গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে, আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি। এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রীয় সভাপতি 2006-07 আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন করেছি। এই 5 আগস্টের পরে, হ্যাঁ 5 আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে, কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ। ফ্যান্টাস্টিক। ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে? বা আপনারা কি কোনো ধরনের, যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক, কোন একটা দলের নাম দিয়ে হোক, সেটাতে কি আপনারা পড়েছেন? না, আমি তো বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে, পক্ষকে, ব্যক্তিকে, জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন না, এইটা কি এর কারণ?
কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখন যারা আক্রমণ করেছে, এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায়। সেই জায়গাটা জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল, এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউরের ব্যাপার বলছি না, ম্যাচিউরিটি। তবে এটা তো ঠিক যে জামাত ইসলামী 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল, এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত, এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50-60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ঠিক আছে মাসুদ ভাই, তাহলে কি অসীম ভাইয়ের অন্য এখন ওই যেটা আপনি বলছেন যে 6 মাসের ইন্টারাকশনটা তো একরকম হবে না, তো একরকম হবে না বললে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে তাকে অ্যাটাক করা হবে? এক্স্যাক্টলি, অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না, কিন্তু তাহলে কি আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না? অসীম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইতো ধীরে ধীরে, এটা সমর্থন, এটা না, এটা সমর্থন বা অসমর্থনের ব্যাপার না, যে আমার ম্যাচিউরিটি নাই, আমি আজকে 6 মাস হয়েছে বা আমার 40 বছর হয় নাই, তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না? এটা তো হইতে পারে না মাসুদ ভাই, এটা যথার্থ নয়, এটা যথার্থ নয় মাসুদ ভাই। ঘটনাটা তো আসলে এখন ঘটে গেছে। আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি, যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন, বিএনপিও অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো, আপনাদের শান্তিপূর্ণভাবে, আপনিই বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে, এরকম কোনো কিছুই হয় নাই। এটা একটা কারণ হতে পারে জামাত ইসলামী একটা সংগঠিত দল 1941 সাল থেকে সেখানে আসছে, এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা, মানে জামাত ইসলামী অবশ্যই এরকম কথা বলেও না, ছিলও না। তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল, মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি, জামাত ইসলামী নির্যাতিত, হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই, কোনো আক্রমণ করা হয় নাই, গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই। এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে, আপনি কি আর 1 মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন, মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো, সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই। এখানে তিনটা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায়, এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা, দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে, যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়, আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছেন। এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেন নাই, এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই, সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন। তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত ছিল। আমরা অসীম ভাই আপনার কাছে আসি, তবে আপনার কাছে আসার আগে আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম, আপনাদের যদি একটু সময় থাকে অসীম ভাই, যেহেতু আমরা বিভিন্ন রকম কারিগরি ত্রুটির মধ্যে এবং ঝামেলার মধ্যে ছিলাম, এবং মাসুদ ভাইয়ের কানেকশনটা পাইতেও আমাদের একটু দেরি হয়েছিল, আপনার যদি অনুমতি দেন আমরা আজকে একটু সময় 10-15 মিনিট একটু বাড়িয়ে নিতে চাই, 1 ঘন্টা সময় থেকে আপনারা যদি অনুমতি দেন, কারণ কিছু কথা আপনাদের কাছ থেকে। 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে। কেন কেটেছে? এই জন্য যেটা নির্মম, এটা অত্যন্ত ভয়ানক ছিল, বিভৎস ছিল। 16 জুলাই, সরি 16 জুলাই, দুঃখিত, 16 জুলাই। কেন এটা আমাদেরকে দাগ কেটেছে? এটা বিভৎস ছিল, এটা নারকীয় ছিল, এটা অমানবিক ছিল, এটা হায়ানার একটা সিনারিও ছিল। ঠিক আপনি দেখেন যে মিডফোর্ডের ঘটনাটা তো দেশ না, আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? 3টা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006 সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় নিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে